ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। এত বড় সাহস কি করে হলো তোর? আমাকে ছেড়ে যেতে চাস? কেন কেন ছোঁয়া, কেন? প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আপনার সাথে থাকতে চাই না। কেন? আমি তোমাকে কেন ছাড়বো বলো? তুমি আমার বউ, তুমি শুধু আমার কাছে। কিসের বউ? আমি মানি না এই বিয়ে। এই বিয়ের জন্য প্রাণ দিতে হয়েছে আমার বাবাকে। এই অভিশপ্ত বিয়ে আমি চাই না। থাকবে, তোমাকে মানতে হবে ছোঁয়া, তোমাকে মানতেই হবে। কারণ আমি কিছুই করিনি, আমি কোনো অপরাধ করিনি। আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে নিজের বুকে আগলে রাখতে চাই আজীবন, সারা জীবন। আপনি খুনি? আমার বাবাকে খুন করেছেন আপনি। ছোঁয়াকে রুদ্র ধরতে যাবে, তখনই ছোঁয়া চিৎকার দিয়ে বলে উঠল, আপনি ছবেন না আমাকে। আপনি আমাকে ছুলে আমি অপবিত্র হয়ে যাব। না, আমি ছুলে তুমি অপবিত্র হবে না, কারণ আল্লাহর ইচ্ছায় আমাদের বিয়ে হয়েছিল। আমি মানি না এই বিয়ে। বেরিয়ে যান আপনি। ভেবেছিলাম তোমাকে ভালোবেসে আপন করব, কিন্তু কিন্তু তা আর তুমি হতে দিলে না। বলেই রুদ্র ঝাঁপিয়ে পড়ল ছোঁয়ার উপরে। ছোঁয়া ছোটার জন্য ছটফট করছে, কিন্তু রুদ্রের সেদিকে কোনো খেয়ালই নেই। সে আদায় করছে 7 বছর আগে না পাওয়ার অধিকার। ছোঁয়া সইতে পারছে না, অধরে কাঁদছে, আর একসময় জ্ঞান হারিয়ে ফেলল। ফ্ল্যাশব্যাক 7 বছর আগে। রুদ্র আর ছোঁয়ার বিয়ে হয়েছিল 6 বছর আগে। আসলে একরকম পরিস্থিতির চাপে পড়েই বিয়ে হয়েছিল। ছোঁয়ার বড় বোন স্নেহার বিয়ের দিন স্নেহা তার ভালোবাসা মানুষের সাথে পালিয়ে যায়। বিয়ের আসর থেকে মেয়ে পালিয়ে গেছে, ব্যাপারটা কোনো বাবা মেনে নিতে পারছিল না। রুদ্র আর ছোঁয়ার বাবা হলো অনেক দিনের ভালো বন্ধু। নিজের বন্ধুর এমন পরিস্থিতি দেখে রুদ্রের বাবা ঠিক করলো একই বিয়ের অনুষ্ঠানে সে রুদ্র আর ছোঁয়ার বিয়ে দেবে। একথা শুনে ছোঁয়ার বাবা যেন বিশাল এক হাঁপ ছেড়ে বাঁচল। বাবা, আমার বয়স কত যে তুমি আমাকে বিয়ে করার কথা বলছো এখনই? জীবনে আমার এখনো কত কিছু করার বাকি আছে, আর তুমি তুমি আমাকে এখনই বিয়ে করে সংসার জীবনে বন্দী হতে বলছো? দেখ, ছোঁয়াকে নিয়ে তোর এত তাড়াতাড়ি সংসার বাঁধতে হবে না। তুই শুধু ওকে বিয়ে করে আমার বন্ধুর সম্মানটা বাঁচা। না বাবা, আমি পারবো না। তাহলে শুনে রাখ, তুই যদি ছোঁয়াকে বিয়ে না করিস, তাহলে তোকে আমি বাড়ি থেকে বের করে দেব। রুদ্রের বয়স 19 আর ছোঁয়ার বয়স সবে মাত্র 12। আইনত তাদের বিয়ে হওয়া সম্ভব না, তাই ধর্মীয়ভাবেই তাদের বিয়েটা হয়ে গেল। ছোঁয়া ছোটবেলা থেকেই তার নানু বাড়িতে বড় হয়েছে, তাই রুদ্রের সাথে তার দেখা বা কথা কোনোটিই তেমন হয়নি। বাসর ঘরে বসে আছে ছোঁয়া। সে বুঝে উঠতে পারছিল না কি হবে তার সাথে। সবার জোরাজুরিতে বাধ্য হয়ে বাসর ঘরে ঢুকলো রুদ্র। ছোঁয়া বিছানায় বসে। এই মেয়ে, কি ভেবেছিস তুই? আমি তোকে ইচ্ছে করে বিয়ে করেছি? মোটেও না, তোকে আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। ভাইয়া, এসব কি বলছেন? আমি তো বিছানা চেপে বসে আছি, আপনার ঘরে তো কিছুই নেই। ছোঁয়ার এমন কথা শুনে রুদ্র হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারছে না। রুদ্রের মাথায় শুধু একটা কথা, সে সত্যি একটা বাচ্চা মেয়েকে বিয়ে করেছে, যার জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গেল, আর এই মেয়ের কোনো চিন্তাই নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছেন? আমার ঘুম পাচ্ছে ভাইয়া, আমি ঘুমাবো। বলেই ছোঁয়া বালিশ নিয়ে শুয়ে পড়ল, আর রুদ্র রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেল। সারা রাত আর রুমে ফেরেনি রুদ্র, আর ছোঁয়ার বাবাকেও রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর ছোঁয়ার বাবাকে পাওয়া গেল ছোঁয়াদের ফার্ম হাউসে, কিন্তু এমন অবস্থায় যা কেউ কল্পনাও করতে পারেনি। ছোঁয়ার বাবা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ফ্লোরে, আর পাশেই জ্ঞান হারিয়ে পড়ে আছে রুদ্র। বাবা, বিশ্বাস করো, আমি এমন কিচ্ছু করিনি। চুপ কর তুই। নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করছে? তোর মতো একটা ছেলের জন্ম দিয়েছিস, ছি! জোর করে বিয়ে দিয়েছি বলে তুই আমার বন্ধুকে খুন করবি? বাবা, আমি কিছু করিনি। আমি তোকে পুলিশে দেব। রুদ্রের মা কান্না করতে করতে রুদ্রকে টেনে রুমে নিয়ে গেল। বাবা, আমি জানি তুই কিছু করিসনি,
বাবা তুই পালিয়ে যা, তোর বাবা নয়তো তোকে সত্যি পুলিশে ধরিয়ে দিবে। কিন্তু মা, মা আমি তো কিছু করিনি। কেউ বিশ্বাস করবে না বাবা তোকে, তুই পালিয়ে যা, আমার কসম তুই পালিয়ে যা। সবার ভুল বোঝাবুঝিতে আর মায়ের কথায় সেদিন রুদ্র চলে এসেছিল ঢাকায়। সেই বয়সে একা একটা ছেলে কি করবে বুঝতে পারছিল না। একটা সময় ধীরে ধীরে রুদ্র সত্যি হয়ে ওঠে ভিলেন, কিন্তু এই সব কিছু হয়েছে ভুল বোঝাবুঝির কারণে। আজ এই পথ বাধ্য হয়ে বেঁচে থাকার জন্য বেছে নিয়েছিল। তারপরে কি হয়েছিল আর কিভাবে বা ছোঁয়ার সাথে দেখা হলো, এ নিয়ে জানতে হলে পুরো গল্পটি দেখুন। বর্তমান ভোরের দিকে ছোঁয়ার জ্ঞান ফিরে আসলো। নিজের দিকে তাকিয়ে নিজেই টুকরে কেঁদে উঠল ছোঁয়া। আজ নিজের প্রতি নিজের বড় মায়া হচ্ছে ছোঁয়ার। ব্যথায় শরীর নাড়াতে পারছে না। পাশে অঘরে ঘুমাচ্ছে রুদ্র। লোকটাকে দেখে ছোঁয়ার যেন আরো বেশি রাগ হচ্ছে। ছোঁয়া কষ্ট করে কোনোভাবে চাদরটা পেঁচিয়ে রুমের এক কোণায় মাথা নিচু করে বসে পড়ল, আর চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো ছোঁয়ার। রুদ্র আজ অঘরে ঘুমাচ্ছে। আজ কতদিন পর এত শান্তিতে ঘুমাচ্ছে তা সে নিজেও জানে না। সকাল হতেই ঘুম ভাঙল রুদ্রের। চোখ মেলে ছোঁয়াকে পাশে না পেয়ে ধরফরিয়ে উঠল রুদ্র। সারা রুম একবার চোখ বুলিয়ে দেখলো, রুমের এক কোণায় কাচুমাচু হয়ে বসে আছে ছোঁয়া। রুদ্রের দেহে যেন প্রাণ ফিরে এলো। রুদ্র বিছানা থেকে উঠে ছোঁয়ার কাছে গেল। ছোঁয়া ফ্লোরে বসে পড়ল রুদ্র। ছোঁয়া, কাল রাতের জন্য আমাকে মাফ করে দাও। আসলে তোমার ভালোবাসায় পাগল হয়ে গিয়েছি। তুমি আমার থেকে বারবার পালাতে চাও, বিষয়টা মেনে নিতে যে খুব কষ্ট হয় আমার। তাই কাল রাগ খুব সব মিলিয়ে আমাকে মাফ করে দাও। আসলে কি জানো, তোমাকে যখন চিনতাম না, জানতাম না, তখন তোমাকে বিয়ে না করার জন্য কত কি করেছি, আর এখন এখন তোমাকে নিজের কাছে রাখার জন্য কত কি করছি। তুমি যে বেঁচে থাকার অক্সিজেন হয়ে গিয়েছো আমার। ছোঁয়া, আমি তোমাকে। রুদ্র আর কিছু বলার আগেই আমার আম্মু আর দুহা কি বেঁচে আছে? ছোঁয়ার এমন কথায় রুদ্র অবাক হয়ে গেল। এতটা খারাপ ভাবো আমাকে? ছোঁয়া, আমি যা করি তোমাকে ভালোবেসে করেছি, তোমাকে নিজের কাছে পাওয়ার জন্য করেছি। আর তোমার আম্মু আর তোহার কোনো ক্ষতি করব তুমি কি করে ভাবলে? আপনি খুব খারাপ, খুব। বলেই ছোঁয়া বাথরুমে চলে গেল, আর রুদ্র ছোঁয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। মেয়েটা কি বুঝবে না আমার ভালোবাসা, নাকি ভুল বুঝে আমার থেকে দূরে সরে যাবে? ভাবতে ভাবতে রুদ্রের ফোন এলো। হ্যালো, বল। ভাই, কালকে যে বাচ্চা মেয়েটাকে তুলে এনেছিলাম, মেয়েটা অনেক কান্নাকাটি করছে। আচ্ছা, ওকে একটু সামনে রাখ, আমি আসছি। আচ্ছা ভাই। ছোঁয়া বাথরুমের আয়নায় নিজেকে দেখছে, গলায়, ঘাড়ে, পেটে কামড়ের দাগ। নিজেকে দেখে ওর অনেক কষ্ট হচ্ছে। একটা মানুষের আচরণ কতটা পাশবিক হতে পারে, রুদ্রকে না দেখলে হয়তো তা বুঝতেই পারা যেত না। আয়নার সামনে দাঁড়িয়ে কাঁদছে ছোঁয়া। আজ যেন তার কান্নার বাঁধই মানতে চাইছে না। সেই ছোট্টবেলা থেকে তার সাথে কেনই বা বারবার এমন হচ্ছে, উত্তরটা নিজেও জানে না। ধোয়া বারবার মানুষের থেকে ধোকা পেতে পেতে আজ বড় ক্লান্ত ছোঁয়া। ফ্রেশ হয়ে বের হলো ছোঁয়া। চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে অনেকক্ষণ কাদার কারণে। ছোঁয়া, তুমি রেডি হয়ে নাও, আমরা বের হবো। ছোঁয়া রুদ্রের কথা শুনলো, কিন্তু কোনো উত্তর দিল না। আর রুদ্র ফ্রেশ হতে বাথরুমে ঢুকলো। ছোঁয়া রেডি হচ্ছে, সাদা একটা সালোয়ার কামিজ পরে কোনো রকমভাবে চুলগুলো বেঁধে রেখেছে। রুদ্র ফ্রেশ হয়ে বের হয়ে দেখলো খালি গায়ে গোসল করছে, তাই শরীরে হালকা পানি আছে রুদ্রের। ফ্রেশ হয়ে বের হয়ে ছোঁয়াকে দেখে রুদ্র রাগে গজগজ করতে লাগলো। রুদ্র ছোঁয়ার কাছে যে ছোঁয়া হাত শক্ত করে চেপে ছোঁয়াকে তার দিকে ফেরালো। হঠাৎ রুদ্রের এমন কাণ্ডে ছোঁয়া বেশ ভয় পেয়ে গেল। কি প্রমাণ করতে চাইছো তুমি? নিজেকে এমন করে রেখে কি প্রমাণ করতে চাইছো? কি করছি আমি? নিজেকে বিধবাদের মতো সাজিয়ে রেখেছো। ছোঁয়ার হাত আরো শক্ত করে ধরে। হাতের চুরি কোথায়? আর এটা কি পড়েছো? শাড়ি পরনি কেন? আর চুল এত এলোমেলো করে কেন বেঁধেছো? কি প্রমাণ করতে চাও তুমি? হ্যাঁ? ছোঁয়া এবার কান্নাই করে দিল। আমার হাতে লাগছে। ছোঁয়ার চোখে পানি দেখে হুঁশ ফিরে এলো রুদ্রে। তার ছোঁয়া,
যাও শাড়ি পরে নাও। এভাবে তোমাকে ভালো লাগছে না। যাও আগে শাড়ি পরো, বাকিটা আমি দেখছি। আমি পারবো না শাড়ি পরতে, আমি যেভাবে আছি সেভাবেই থাকবো। ছোঁয়া, আমার আর রাগ উঠিও না প্লিজ। তুমি এখানে আমার ইচ্ছে এসছো, তাই আমার ইচ্ছায় তোমাকে শাড়ি পরতে হবে। তুমি আমার বিয়ে করাবো, বারবার যেন তোমাকে মনে করে দিতে না হয়। তারপর রুদ্র একটা শাড়ি এনে সোয়ার হাতে দিল। যাও এটা পরে আসো, আর যদি না পরো তবে জোর করে পরিয়ে দিতে বাধ্য হব আমি। সোয়া রুদ্রের জেদ খুব ভালো করে জানে, আর কাল রাতের পর সেটা বুঝেও গিয়েছে। তাই এর কথা না বাড়িয়ে শাড়ি পরতে চলে গেল মুখ ফুলিয়ে। সোয়ার এমন অবস্থা দেখে খুব হাসি পাচ্ছে রুদ্র। যাক, ডোজটা কাজে দিয়েছে। কিছুক্ষণ পর শাড়ির কুচি ঠিক করতে করতে সোয়া বের হয়ে গেল। রুদ্র সোয়ার দিকে তাকিয়ে আছে। সোয়া হালকা মিষ্টি কালার শাড়ি পরেছে, ম্যাচিং ব্লাউজ। রুদ্র যেন চোখ ফেরাতেই পারছে না। রুদ্র যে সোয়ার শাড়ির কুচি ঠিক করে দেয়া শুরু করলো। কুচি ঠিক করার সময় রুদ্রর চোখ সোয়ার পেটের দিকে গেল, আর রুদ্র আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল পেটে। কি করছেন আপনি? কেন? বউকে আদর করছি। কতবার বলবো, ভালো লাগে না এসব আমার। আপনার ছোঁয়ায় গা ঘিন ঘিন করে আমার। রুদ্র উঠে সোয়ার গাল চেপে বলল, আমি তোমার স্বামী, আমার ছোঁয়ার মাঝে ভালোবাসা খুঁজো। তুমি ভেবো না তোমার কথায় দেবদাস হয়ে আমি তোমাকে ছেড়ে দেব। আমি কিন্তু অতটাও ভালো নই। আমাকে তোমার সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য করবে না, খুব খারাপ হবে বলে দিচ্ছি। কি করবেন আপনি? কিছুই করবো না। যত পালাতে চাইবা, যত অবহেলা করবা, তত এই বুকে আরো বেশি করে আঁকড়ে ধরবো তোমাকে। বলেই রুদ্র সোয়াকে জড়িয়ে ধরল। সোয়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সে বেশ ভালোই বুঝতে পেরেছে মুক্তির হয়তো কোনো পথ নেই। দেখেছো কত দেরি হয়ে গেল, চলো তোমাকে সাজাতে হবে। বলেই রুদ্র সোয়াকে টেনে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিল। রুদ্র সোয়ার হাতে চুড়ি পরিয়ে দিল, কানে হালকা দুল, গলা একটা চেইন যাতে লেখা ছিল ছোট্ট করে আর। তারপর ঠোঁটে হালকা পিঙ্ক কালারের লিপস্টিক লাগিয়ে দিল আর চুলগুলো খুলে দিল। এইবার লাগছে আমার বউয়ের মতো। রুদ্র সোয়াকে অনেক কাছে গিয়ে, আমাকে আর কত পাগল করবে বলো তো? এত সুন্দর লাগছে তোমাকে, মনে হচ্ছে তোমার চোখের দিকে তাকিয়ে মরে যাবো। তো মরে যা, আমিও বেঁচে যাই। আর তুইও ডেবিল একটা। কি ভাবছো আমি মরে গেলেই ভালো, তাই না? মরবো না, তোমাকে নিয়ে অনেক দিন বাঁচবো আমি। ছোয়ার চোখ বড় বড় হয়ে গেল। আল্লাহ, লোকটা বুঝলো কিভাবে আমি কি বলেছি? এর সামনে দেখি মনে মনে কথাও বলা যাবে না। ভিলেন একটা। এই যে, আমাকে আর গালাগালি দিয়েন না ম্যাডাম। আপনাকে রেডি করাতে গিয়ে আমি রেডি হইনি, এখন আমাকে রেডি করিয়ে কে দেবে শুনি? আমি কি জানি? আর আমি আপনাকে মোটেও গালাগালি দেইনি। হ্যাঁ জানি, আপনি মনে মনে আমাকে ভালোবাসার কথা বলেছেন। উফ, আপনার সাথে কথা বলাই ভুল। ওকে ওকে, আর কথা না, আমি রেডি হতে গেলাম। রুদ্র ব্লু কালারের একটা শার্ট পরল আর ব্ল্যাক কালারের একটা প্যান্ট। শার্টের হাতা হোল্ড করতে করতে, ছোঁয়া, চলো বের হই। কোথায় যাচ্ছি আমরা? গেলেই বুঝতে পারবে। কথা বলতে বলতে সোয়া রুদ্রকে খেয়াল করলো। ব্লু শার্ট সোয়ার খুব পছন্দ। একদিন সোয়া রুদ্রকে বলেছিল ব্লু শার্ট পরলে ছেলেদের আলাদা রকম সুন্দর লাগে। কি দেখছো? ও, এটা দেখছো যে আজ ব্লু শার্ট পরেছি, আজ আমাকে আলাদা সুন্দর লাগছে, তাই? রুদ্রের কথায় ঘোর কাটলো সোয়ার। ঠিক আছে, কিন্তু সৌন্দর্য তখনই ফুটে ওঠে যখন মানুষটার মনটাও সুন্দর হয়। যে সুন্দর মন আপনার নেই। এখন এই কথা বলছো, একদিন অন্য কথা বলবে, আর সেদিনটা খুব বেশি দূরে না। কখনোই না। ওকে, দেখা যাবে। রুদ্র আর সোয়া বেরিয়ে পড়লো। সোয়া বাহিরে তাকিয়ে ভাবছে আগের দিনগুলোর কথা। 7 বছর পর রুদ্রের সাথে প্রথম দেখা, আর তার জীবনে সবচেয়ে বড় ভুল সময়ের কথা। রুদ্রের বোন রোদেলা আর সোয়া একই কলেজে। সোয়া অনার্স প্রথম বর্ষে, সেদিন ছিল রোদেলার নবীন বরণ। রুদ্র অনেক বছর পর রোদেলার সাথে যোগাযোগ করে। রোদেলা বিশ্বাস করে তার ভাই এমন কাজ কখনো করতে পারে না, তাই রুদ্রের সাথে যোগাযোগ রাখে। বেশ ভালোই হচ্ছিল যোগাযোগ। একদিন রোদেলা রুদ্রকে বলে, ভাইয়া, আমাদের নবীন বরণ, তোমাকে আসতেই হবে। কতদিন দেখি না তোমাকে।
অনেকদিন বোনের সাথে দেখা হয় না, আর রোদেলাও খুব জোর করে রুদ্রকে আসার জন্য। তাই ঠিক করে রোদেলার কলেজের নবীনবরণের দিন তারা দেখা করবে। রুদ্র পৌঁছে যায় কলেজে। কত মেয়েরা আজ শাড়ি পরেছে, কিন্তু রুদ্রের সেসবে কিছুই আসে না, কারণ তার জন্য অনেক মেয়ে পাগল হলেও সে কারো দিকে সেভাবে তাকায় না। হঠাৎ রুদ্রের চোখ গেল একজোড়া চোখের দিকে। মুখটা ওড়না দিয়ে ঢাকা, তাই ঠিকমতো মুখটা দেখতে পারছে না। এই ছোঁয়া, এইবার তোর নাম ডাকবে কিন্তু। ওকে ডিয়ার, আমি রেডি। অল দ্য বেস্ট, ভালো করে নাচিস। ওকে দোস্ত। রুদ্র এক পলক তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। কি অপরূপ, চোখ দুটো যেন বারবার হারিয়ে যাচ্ছে রুদ্র। এর আগে এমন অনুভব করেনি কারোর জন্য, কিন্তু আজ রুদ্রের কি হয়ে গেল? তবে তবে কি কি অপলক তাকিয়ে আছে। হঠাৎ ঘোর কাটলো কারো হাতের স্পর্শে। পিছনে ফিরতেই ভাইয়া, কেমন আছো? রোদেলা বলেই বোনকে জড়িয়ে ধরলাম। কত বড় হয়ে গেছে আমার ছোট্ট বোনটা। ভাইয়া, জানো তোমাকে ছাড়া আমি আর মা একটুও ভালো নেই ভাইয়া। আর বাবা? বাবার সামনে তো তোমার নামই নেওয়া যায় না। তাই নাকি? চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি বাবার ভুল ভাঙবে আর বাবা আমাকে কাছে টেনে নেবে, দেখিস। আচ্ছা ভাইয়া, চলো অডিটোরিয়ামের দিকে, ফাংশন শুরু হবে এখনই। তারপর রোদেলা আর রুদ্র অডিটোরিয়ামে গিয়ে সিটে বসে পড়ল। অডিটোরিয়ামের পর্দা সরতেই রুদ্রের চোখ আটকে গেল। তার দেখা সেই চেনা চোখে সোয়া নাচছে। নিসারে গামা পাপা মা, যাও বলো তারে মেঘের পারে, বৃষ্টি বন্দরে জুড়ে ধরণীতা, যাও বলো তারে মেঘের পারে, বৃষ্টি বন্দরে জুড়ে ধরণীতা, মাতাল হাওয়ার ধ্বনি বৃষ্টিতে শোনে না, ময়ূর পেখম মেলে ধিমতানা তারে না, ধিমতানা বাজে ধিমতানা বাজে ধিমতানা তারে না। কিছুক্ষণ নাচ হওয়ার পরে সোয়া তার মুখ থেকে ওড়না সরিয়ে ফেললো, আর রুদ্র হা হয়ে তাকিয়েছে ছোঁয়ার দিকে। পুরো নাচ অবাক হয়ে দেখছিল রুদ্র। কেন যেন চোখ ফেরাতে ইচ্ছা করছিল না তার। রুদ্রের ঘোর কাটলো সবার হাত তালিতে, মানে নাচ শেষে। এই ভাইয়া, এই ভাইয়া, ও হ্যাঁ, কি বল? কে নাচলো বলতো? আমি কি করে জানবো? আমি কি কাউকে চিনি নাকি? ভাইয়া, তোর মনে নেই? কি মনে থাকবে? এতক্ষণ তোর বউ, সরি ছোঁয়া আপু নাচলো, আমার 1 বছরের সিনিয়র। মানে এটা ছোঁয়া ছিল? ভাইয়া, এটা ছোঁয়া আপু ছিল। সোয়া নাচ শেষ হতে ড্রেস বদলাতে চলে গেল। রোদেলা, তুই একটু দাঁড়া, আমি আসছি। বলেই রুদ্র ও ছোঁয়ার পিছনে পিছনে গেল। গ্রিন রুমে ঢুকে ছোঁয়া তার পিঠের চেইন খোলার চেষ্টা করছে। গ্রিন রুমের ডোর স্লাইডার সিস্টেম হওয়ায় ছোঁয়া দরজা বন্ধ করেছে, কিন্তু লক করেনি। আর রুদ্রসী দরজা খুলে দেখে ছোঁয়া দাঁড়িয়ে পিঠের চেইন খোলার চেষ্টা করছে। কারো দরজা খোলার আওয়াজ পেয়ে এই মিম, এদিকে আয়, চেনটা খুলতে পারছি না, হাত ব্যথা হয়ে গিয়েছে, খুলে দে। রুদ্র কি করবে বুঝতে পারছে না। ছোঁয়া ডেকেই যাচ্ছে, রুদ্র কি করবে বুঝতে পারছে না। তাই সে তার পকেট থেকে রুমাল বের করে চোখ বেঁধে নিল, আর ছোঁয়ার কাছে যে জামার হুক খুলে দিল। যখন রুদ্র ছোঁয়ার এত কাছে গেল, তার মাঝে বয়ে যাচ্ছিল এক আলাদা অনুভূতি। ছোঁয়ার কিছু চুল এসে পড়ছিল তার মুখে। ছোঁয়ার চুলের ঘ্রাণ যেন তাকে মাতাল করে দিয়েছিল। উফ, বাঁচালি মিম। বলেই পিছনে তাকাতে ছোঁয়া অবাক। আপনি আপনি কে? আর এই মেয়েদের রুমে কি? আসলে আমি গেস্ট, কলেজের কোথায় কি জানি না। ওয়াশরুম খুঁজতে এসে দেখলাম আপনার হেল্প লাগবে, তাই। তাই তাই চলে আসলেন, তাই না? আমি মিমকে ডেকেছি, আপনাকে না। দেখুন, আমাকে ভুল বুঝবেন না, আমি চোখে রুমাল বেঁধে এসেছি। ছোঁয়া দেখলো সত্যিই লোকটা চোখে রুমাল বেঁধে আছে। তার মানে যতটা খারাপ ভেবেছে ততটা খারাপ লোকটা না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, এখন যান এখান থেকে। রুদ্র মুচকি হেসে চলে গেল। এই ভাইয়া, কই গিয়েছিলে? আমি কত খুঁজছিলাম। তোর ভাবির কাছে গিয়েছিলাম রে। মানে ছোঁয়া আপু তোমাকে আস্ত রাখলো? আরে তোর ভাবি তো আমাকে চিনতেই পারেনি। সে কবে দেখা হয়েছিল মনে আছে নাকি ওর?
তাইলে দেখা কিভাবে হলো? তারপর রুদ্র রোদেলাকে সব খুলে বলল। খুন করে ফেলতো। তুমি চলে যাওয়ার পর মা একদিন ছোঁয়া আপুকে বোঝাতে চেয়েছিল যে তুমি কোনো অপরাধ করনি, কিন্তু ছোঁয়া আপু বলেছিল তার বাবাকে যে খুন করেছে তাকে সামনে পেলে সে তাকে খুন করবে। আমি তো অলরেডি খুন হয়েই গেছি। কি কি বললা ভাইয়া? না না না, কিছু না। তবে শুনে রাখ, আমি তোর ভাবিকে আমার কাছে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। মানে তুমি কেন ছোঁয়া আপুকে ভাবি ভাবি বলছো? তুমি তো এই বিয়েটা মানতে না, আর ছোঁয়া আপুও মানে না। তবে ছোঁয়া তোর ভাবি, আপাতত এতটুকু মাথায় ঢুকিয়ে নে। আর ছোঁয়া তোর সাথে কথা বলে? হুম বলো তো। ভালো। শোন, ছোঁয়া যেন না জানে আমি তোর ভাই, বুঝতে পেরেছিস? আচ্ছা ভাইয়া, তুমি কি করতে চাচ্ছ বুঝতে পারছি না, তবে আমার বিশ্বাস আমার ভাই ভুল কিছু করবে না। আমার লক্ষ্মী বোন, আমার উপরে এই বিশ্বাসটুকু রাখিস। আজ আসি আমি, আবার আসবো। আচ্ছা ভাইয়া। বর্তমান ছোঁয়া, এসে গিয়েছি, নামো। সোয়া রুদ্রের দিকে একবার তাকিয়ে গাড়ি থেকে নামলো। ভিতরে ঢুকেই দোহা দৌড়ে এসে সোয়াকে জড়িয়ে ধরল। আপু, কি হয়েছে আমার আপুটার? এই তো আপু, এসে গিয়েছি। আমরা এখন বাড়ি যাব দোহা। আপু তুমি কোথায় ছিলে? তোমাকে গুন্ডারা ধরে নিয়ে গিয়েছিল, আর রুদ্র ভাইয়া ওদের কিছু বলেনি কেন? আসলে দোহা, আমরা তো একটা খেলা খেলছি। ওই যে তুমি গেম খেলো না, সবাইকে কিডন্যাপ করা আর হিরো এসে বাঁচায়, সেটা। ও তাই, আমি জানতাম না। বোকামে, এবার কান্না মুছো। আচ্ছা আপু, এই গেমের হিরো কি রুদ্র ভাইয়া? আচ্ছা দোহা, তুমি কিছু খেয়েছো? আমি খাইয়ে দিচ্ছি। তারপর একটা মেয়ে খাবার এনে ছোঁয়াকে হাতে দিল, আর ছোঁয়া দোহাকে গল্প করতে করতে খাইয়ে দিল। ছোঁয়ার দোহা হাসাহাসি করছে, দুষ্টমি করছে। রুদ্রের ছোঁয়ার এই রূপটা খুব ভালো লাগে। সে যে ছোঁয়াকে এমন হাসি খুশিই দেখতে চায়। রুদ্রের খুব ইচ্ছে করে ছোঁয়া রুদ্রের সাথে হাসবে, দুষ্টমি করবে, কিন্তু কবে যে রুদ্রের এই ইচ্ছাটা সত্য হবে রুদ্র নিজেও জানে না। দোহাকে খাওয়ানো শেষ করে, আপনার সাথে কিছু কথা আছে। বলো। এখানে না, একটু আলাদা চলুন। হায় আল্লাহ, আমার বউটা দেখি এখন আমাকে ছাড়া থাকতেই পারছে না। এখন না স্যার, তুমি যা চাইবা তা রাতে দেব। এখন দোয়া আছে তো। আপনার ফাও কথা বন্ধ করুন প্লিজ। আচ্ছা চলো। ছোঁয়া আর রুদ্র আলাদা একটা রুমে গেল। প্লিজ দোহাকে ছেড়ে দিন। কেন? ও কি কোনো অপরাধ করেছে? আমাদের ঝামেলার মাঝে ওকে কেন আনলেন? আপনার আমাকে দরকার ছিল। আমার সব কিছুই তো পেয়ে গেছেন, তাহলে কেন আমার পরিবারের পেছনে পড়ে আছেন? ভুল বললা, আমি তোমাকে পেয়েছি, কিন্তু তোমার সব কিছু না। যেটা চেয়েছেন সেটা তো পেয়েছেন, তাই না? মানে? মানে আমার শরীর, এটাই তো চেয়েছিলেন, সেটা পেয়েছেন। ছোঁয়ার এই কথা শুনে রুদ্রের রাগ এতটাই বেড়ে গেল যে রুদ্র ছোঁয়াকে জোরে থাপ্পড় দিল। ছোঁয়া গালে হাত দিয়ে নিচে বসে পড়লো আর বলতে লাগলো, আমাকে মেরে ফেলেন, যা ইচ্ছা করেন, প্লিজ আমার ফ্যামিলিকে ছেড়ে দিন। আপনি যা চান এরপর থেকে যখন চাইবেন তখনই পাবেন, তবে আমার ফ্যামিলিকে কোনো কষ্ট দিয়েন না। রুদ্রের পা ধরে ছোঁয়া বলতে লাগলো, প্লিজ ওদের মুক্তি দিন, আমি সারা জীবন আপনার পায়ে পড়ে থাকবো। এবার রুদ্র ছোঁয়াকে উঠিয়ে ছোঁয়ার দু গালে হাত দিয়ে বলতে লাগলো, আমি তোমাকে ভালোবাসি, তোমার জায়গায় পায়ে নয়, আমার বুকে, আর সারা জীবন সেখানেই থাকবে। ছেড়ে দিন ওদের প্লিজ। রুদ্র ছোঁয়াকে আর কিছু বলতে না দিয়ে ছোঁয়াকে কোলে তুলে সোজা গাড়িতে বসিয়ে দিল আর ডোর লক করে দিল। ছোঁয়া চেঁচামেচি করছে। প্লিজ রুদ্র, ছেড়ে দিন, আমি দোহার কাছে যাব প্লিজ। সারা রাস্তা ছোঁয়া একই কথা বলল। রুদ্র শুনেও না শোনার ভান করেছে। বাসায় গিয়ে গাড়ি থেকে ছোঁয়াকে নামিয়ে টানতে টানতে বাসায় নিয়ে গেল। তারপর বিছানায় ছুঁড়ে মারলো ছোঁয়াকে। বিছানায় ছুঁয়ে মারাতে ছোঁয়া হাতে বেশ ব্যথা পেল। কি হয়েছে? আমাকে কেন এখানে নিয়ে এলেন? আর দোহা, দোহাকে কেন আনলেন না? প্লিজ আমাকে যেতে দিন, প্লিজ আমাকে ছেড়ে দিন। চুপ, একদম চুপ। আর একটা কথাও বলবি না, মনে আছে? ভালোবাসি বলে একটা সময় যা বলতি তাই বিশ্বাস করতাম, কিন্তু কিন্তু তুই তার কি মূল্য দিলি বল? পালাতে চেয়েছিস বারবার, কিন্তু তুই ভুলেই গেছিলি এই রুদ্র থেকে পালাতে পারবি না। ছোঁয়া কান্না করেই যাচ্ছে। আমাকে বোকা ভাবিস তাই না? আজ দোহাকে আবার ছেড়ে দিই আর তুই সুযোগ বুঝে পালিয়ে যা।
এই ভুল করিস না ছোঁয়া, এই ভুল করিস না। আমি তোকে এতটাই ভালোবাসি যে, আর বললাম না, আমার পাগলামি আর দেখতে চাস না, খুব খারাপ হয়ে যাবে। ছোঁয়ার কান্না দেখে রুদ্র ছোঁয়ার চুলের মুঠি ধরে ছোঁয়ার মুখ উঁচু করে বলতে লাগলো, কেন ছোঁয়া, কেন? আমাকে কি একটু ভালোবাসা চায় না? তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য এত ছটফট করি। আপনি একটা খুনি, আর একটা খুনিকে ভালোবাসার থেকে ভালো আমি মরেই যাব। আমার বাবাকে কেড়ে নিয়েছেন আপনি, আমাকে অপবিত্র করেছেন আপনি। রুদ্র নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না, ছোঁয়াকে অনেক জোরে ধাক্কা দিয়ে ফেলে দিল আর খাটের কোণার সাথে লেগে ছোঁয়ার কপাল কেটে গেল। ছোঁয়া অনেক দুর্বল, কিছুদিন যাবৎ তার উপর দিয়ে অনেক ঝড় বয়ে যাচ্ছে। ছোঁয়ার মাথা ঘুরতে লাগলো আর একটা সময় অজ্ঞান হয়ে গেল। এতক্ষণে যেন রুদ্রের ঘোর কাটলো। ছোঁয়া, এই ছোঁয়া, কি হলো চান? আমাকে মাফ করে দাও। আমি রাগের মাথায় এটা কি করলাম? চান, এই চান, কথা বলো। রুদ্র বিছানা থেকে নেমে মেডিসিন বক্স এনে ছোঁয়ার মাথায় ব্যান্ডেজ করে দিল, তারপর ডক্টরকে ফোন দিল। মিস্টার রুদ্র, মেয়েটি আপনার কে হয়? আমার ওয়াইফ। খাওয়া দাওয়া ঠিক মতন করছে না, তাই একটু চোট পেতেই সেন্সলেস হয়ে গিয়েছে। এই সেলাইন শেষ হলে সে ভালো অনুভব করবে, একটু খেয়াল রাখবেন। ওকে ডাক্তার, ধন্যবাদ। ডক্টর চলে যাওয়ার পর রুদ্র যে সোয়ার পাশে বসে রইল, হাতে স্যালাইন পুশ করা সোয়া আর রুদ্র পাশে বসে আছে। বসে সোয়াকে দেখতে থাকে আর আগের দিনগুলোর কথা ভাবতে থাকে। সেদিন বাসায় যে রুদ্র শুধু সোয়ার কথাই ভাবছিল আর ইচ্ছে করছিল সোয়ার সামনে যে অধিকার খাটিয়ে বলতে, তুমি আমার বউ, আমার সাথেই তোমাকে যেতে হবে, কিন্তু না, সেটা করতে পারবে না। উফ, কেন আমি আগে ছোঁয়াকে এমনভাবে দেখলাম না? দেখলে হয়তো ছোঁয়া আর আমি একসাথেই হতাম, একসাথে থাকতাম। হ্যালো ভাইয়া, বল। তোর জন্য একটা ভালো খবর আছে। কি? ছোয়াপুর এফবিআইডি। সত্যি? তাড়াতাড়ি দে। না, এভাবে হবে না, আগে বল আমাকে কি দিবি। তুই যা চাইবি। ওকে ভাইয়া, সময় হলে চেয়ে নেব। আচ্ছা আমার লক্ষ্মী বোন, প্লিজ ভাইকে ভাবির আইডিটা তাড়াতাড়ি দে। বেলা সোয়ার এফবি আইডি দিল রুদ্রকে। রুদ্র সোয়ার এফবির পিকগুলো দেখছে, সোয়ার শাড়ি পরা কিছু পিক, আর রুদ্র খেয়াল করলো সোয়ার চুলও অনেক লম্বা। রুদ্র বারবার সোয়ার ছবিগুলো জুম করে দেখতে লাগলো। সোয়ার ছবিগুলো থেকে রুদ্রর যেন চোখই ফিরাতে ইচ্ছা করছে না। রুদ্র খাতা আর কলম নিয়ে বসলো। এর আগে কারো জন্য কবিতা লেখেনি রুদ্র। কবিতা তো দূরের কথা, ভালো লাগাগুলোর অনুভব আর অনুভূতিগুলোও কখনো প্রকাশ করেনি। সেই ছোট বয়স থেকে সে নিজের সাথে লড়াই করে যাচ্ছে। আজ যখন সে বেঁচে থাকার একজন মনের মানুষ খুঁজে পেয়েছে, তখন যেন তার ইচ্ছে করছে তার প্রিয় মানুষটার জন্য হাজারো কবিতা, হাজারো কাব্য রচনা করে। তাই একটা কবিতা লিখে ফেলল রুদ্র। কবিতা: যদি কোনো গল্প লিখি ওগো তোমায় নিয়ে সখী, এসো আমার চিলে কোঠায় শুনবো আবৃত্তি। তুমি মন্ত্রতালে শোনো ওগো আমার বীণার বাণী, ওগো তোমার কাছে আছি যেন সন্ধ্যা সাজে আমি। যে রুদ্রের জীবনে এতদিন ছিল না, আজ সে খুঁজে পেয়েছে জীবনের ছন্দ। এদিকে ছোঁয়া ভাবছে, আজ শুধু শুধু না বুঝে লোকটাকে আবার বলা ঠিক হয়নি। পরে যে সরি বলবো, লোকটাকে আর খুঁজেই পেলাম না। উফ আল্লাহ, লোকটাকে যেন সরি বলার জন্য খুঁজে পাই। এই ছোয়া, খেতে আয় মা। আসছি আম্মু। দোহা কি করে? কি আর করবে, আমার রুমে বসে ড্রয়িং করছে। ও আচ্ছা আম্মু, যাও আমি দোহাকে নিয়ে আসছি। কি রে আমার আপুটা? আপু তুমি দেখো, আমি আমাদের সবার ছবি আঁকছি। এটা আম্মু, এটা তুমি, এটা আব্বু, এটা আপু, আর এটা আমি। দোহার ড্রয়িং রুম দেখে সোয়ার চোখ ভিজে উঠলো, কারণ দোহা যেই ছবি এঁকেছে তা কখনোই হয়তো সত্যি হবে না। তারপর নিজেকে সামলে বলল, আমার আপুটা তো খুব সুন্দর ড্রয়িং করে, আমি তো জানতামই না। আমাকে শেখাবা? না আপু, আমি এখন অনেক ব্যস্ত, তোমাকে পরে শেখাবো। দোহার কথা শুনে সোয়া হেসে দিল। আচ্ছা, আপনি যখন ফ্রি হবেন তখন শেখালেই হবে। এখন একটু সময় করে খেতে চলুন ম্যাম। আমি এখন ফিরে আছি আপু, চলো খেতে যাই। তারপর ছোয়া সোয়ার আম্মু দোহা গল্প করতে লাগলো। পরদিন সকালে, আম্মু আমি এসেছি। আচ্ছা, সাবধানে যা মা। আচ্ছা আম্মু। সোয়া রাস্তা দিয়ে হাঁটছে। আজকে মনে হয় ক্লাসটা মিস করবে সোয়া। ভাবতে ভাবতে মেজাজটা গরম হয়ে যাচ্ছে। আজ ক্লাসে এক্সামের নোটসগুলো ভালোভাবে বুঝে এসেছে।
আজ ক্লাস এক্সামে নোটসগুলো ভালোভাবে বুঝে না নিলে ওর ফেল কেউ ঠেকাতে পারবে না, নাচানাচি সব লাঠে উঠবে। এরই মাঝে বাইক নিয়ে যাচ্ছে একটা লোক, মাথায় কি হেলমেট পরা। সব ভাবছে থামাবে কি থামাবে না, লিফট চাইলে কেমন হয়। আরে দূর, ভাবাভাবি সময় নেই, তাই সোয়া হাত ইশারা দিয়ে থামায়। ভাইয়া, আমার আজ খুব জরুরি একটা ক্লাস আছে, প্লিজ আমাকে একটু লিফট দিবেন। বেশি দূর না, সামনে, বাট হেঁটে গেলে ক্লাসে দেরি হয়ে যাবে, যাওয়ার জন্য কিছু পাচ্ছি না তো। আর বাইকে থাকা লোকটি তাকিয়ে আছে ছোঁয়ার দিকে, কারণ লোকটি মেঘনা চাইতে যেন জল পেয়ে গেল। কারণ ছোঁয়াকে দেখার জন্য বাসা থেকে সকালে সকাল বের হয়েছিল লোকটা। লোকটি ছোঁয়াকে ইশারা করলো ওঠার জন্য, আর ছোঁয়া তাড়াতাড়ি উঠে পড়লো, কিন্তু বসলো মাঝে একটা ব্যাগ দিয়ে। বাইকটা ব্রেক করতেই ছোঁয়ার হাত অজান্তে লোকটার ঘাড়ে রাখলো। জানেন ভাইয়া, আমার সাথে এমন হয়, দেখছেন, আজ যদি ক্লাসে না যাই কি হবে জানেন? ডাহা ফেল করব। আর সোয়ার স্পর্শে কেউ যেন বারবার হারিয়ে যাচ্ছে। লুকিং গ্লাস দিয়ে সোয়াকে বারবার দেখছে, কিন্তু সেদিকে খেয়াল নেই সোয়ার। গাড়ি থামাতেই সোয়া নেমে বলল, ধন্যবাদ ভাইয়া, আমাকে অনেক বাঁচিয়েছেন আপনি। এই বলে সোয়া চলে যাচ্ছিল। এই যে ম্যাম, শুধু ধন্যবাদে কাজ হবে না। হঠাৎ কারো ডাকে আবার পিছনে ফিরল সোয়া। পিছনে ফিরে যাকে দেখলো তাকে দেখে পুরোই অবাক। আপনি? আমি। আগে বলবেন তো যে আপনি। আমাকে কথা বলার সুযোগ আপনি দিচ্ছিলেন, নিজেই বকবক করে যাচ্ছিলেন। সরি ভাইয়া। আরে সরি কেন? কালকের জন্য আসলে আমি আপনাকে ভুল বুঝেছিলাম, আচমকা ব্যাপারটা ঘটেছিল, আমি বুঝতে পারিনি। ওকে, সমস্যা নেই। শুধু শুধু সরি আর ধন্যবাদ তো আমি নেই না। তবে আমাকে কফি খাওয়াতে হবে। ওকে ভাইয়া, আজ কলেজ শেষে থাকবেন, আমি খাওয়াবো। এখন যাই, আমার দেরি হচ্ছে। আচ্ছা, আমি কিন্তু থাকবো। ওকে। বলেই সোয়া চলে গেল। ক্লাস শেষ করে সোয়া দেখলো রুদ্র বাইকের উপরে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বাহ ভাইয়া, এক কাপ কফির জন্য এত রোদের ভিতর দাঁড়িয়ে আছেন? কি করব বলো, কাল যা ঝাড়লা, ভাবলাম এত সহজে তোমাকে ছাড়া যাবে না। আর লজ্জা দিবেন না ভাইয়া। তারপর সোয়া রুদ্র একটা ক্যাফেতে গেল। ভাইয়া, আপনার বাসায় কে কে আছে? এই তো মা বাবা ভাই বোন সবাই আছে। আর তোমার? আম্মু, আমি ছোট বোন। বাবা মারা গেছে। আসলে মারা গেছে বললে ভুল হবে, বাবাকে মেরে ফেলা হয়েছে। যাক, ওসব কথা বাদ দিন। জানেন ভাইয়া, কাল আপনার সাথে ওভাবে কথা বলার পর খারাপ লাগছিল। আল্লাহর কাছে বলেছিলাম আপনার সাথে যেন আবার দেখা হয়, মাপ যেন চাইতে পারি। আর দেখুন, আল্লাহ আমার কথা শুনে নিল। ও তাই? আরে মাপ চাওয়া লাগবে না, আমি বুঝতে পেরেছি যে তুমি ঘাবড়ে গিয়েছিলে। ভাইয়া, শুধু কফি খাওয়ালে কেমন হয়? তার সাথে কি খাবেন বলুন? তুমি খাওয়াবা, তাই তুমি ডিসাইড করো। ওকে। তারপর সোয়া 2 কাপ কফি আর 2টো চিলি চিকেন আনতে বলল। সোয়া কথা বলেই যাচ্ছে, আর রুদ্র শুধু সোয়া কি দেখছে। তার কথা বলা, তার হাসি যেন রুদ্রকে পাগল করে দিচ্ছে। এরই মাঝে ওয়েটার খাবার দিয়ে গেল। ছোঁয়া রুদ্র খাবার খেতে শুরু করলো। ছোঁয়া বেশ খেয়ে যাচ্ছে, কিন্তু রুদ্র এদিকে রুদ্র একটু খেতে জোর জোর কাশি শুরু করলো, কারণ রুদ্র একদমই ঝাল খেতে পারে না। একে ভাইয়া, কি হলো? রুদ্র কাশির জন্য কথা বলতে পারছে না। ছোঁয়া চেয়ার থেকে উঠে রুদ্রের পিঠে হাত বোলাতে বোলাতে পানির গ্লাস মুখে ধরলো। রুদ্র একটু পানি খেলো, কিন্তু এখন যেন আর রুদ্রের তেমন খারাপ লাগছে না, কারণ ছোঁয়া তার অনেক কাছে। বরং আজ ঝালটাকে যেন মিষ্টি লাগছে, কারণ এই ঝালের জন্যই ছোঁয়া তার এত কাছে এলো। সকালের রোদ ছোঁয়ার চোখে পড়তেই ঘুম ভাঙল ছোঁয়ার। পাশেই বিছানার সাথে হেলান দিয়ে শুয়ে আছে রুদ্র, আর ছোঁয়া তাকিয়ে আছে রুদ্রের দিকে। ঘুম অবস্থায় সবাইকে খুব নিষ্পাপ লাগে, রুদ্রকেও লাগছে। ছোঁয়া কিছুক্ষণ রুদ্রের দিকে তাকিয়ে রইল। হঠাৎ রুদ্রেরও ঘুম ভাঙল। জান, তোমার জ্ঞান ফিরেছে? তুমি ঠিক আছো? কালকের কথা মনে পড়তেই ছোঁয়ার আবার রাগ উঠে গেল। ছোঁয়া রেগে বলল, মরে গেলেই ভালো হতো, আপনার মতো খুনির হাত থেকে রেহাই পেতাম। এই বলে ছোঁয়া উঠতে যাবে, তখনই স্যালাইনের তারে বাঁধল ছোঁয়ার হাত। ছোঁয়া স্যালাইন খোলার চেষ্টা করছে, তা দেখে রুদ্র খুলে দিল। চলো, আমি ধরে নিয়ে যাচ্ছি। লাগবে না, আমি পারবো।
জেদ করো না ছোঁয়া। সোয়া রুদ্রকে ধাক্কা দিল। টাল সামলাতে না পেরে সোয়া শাড়ির সাথে পেঁচিয়ে রুদ্র সোয়ার উপর পড়ে গেল। রুদ্র তাকিয়েছে সোয়ার দিকে আর সোয়া উঠতে চেষ্টা করছে। সোয়া যতই উঠতে চাইছে রুদ্র ততই চেপে ধরছে। হঠাৎ সোয়া রুদ্রের হাত তার পেটে অনুভব করলো আর রুদ্র সোয়ার ঘাড়ে নাক ঘষতে লাগলো। সোয়ার ঘাড়ে নাক ডুবিয়ে দিয়েছে রুদ্র আর হাত দিয়ে স্লাইড করছে সোয়ার পেটে আর সোয়া বারবার কেঁপে উঠছে। কি করছেন, ছাড়ুন। সোয়ার কথা যেন রুদ্র শুনতেই পেল না। কি হলো? আমি ছাড়তে বলছি, ছাড়ুন। সোয়া অনেকবার বলার পরও যখন রুদ্র ছাড়লো না তখন জোরে রুদ্রের ঘাড়ে কামড় বসিয়ে দিল। জান, কি করলে এটা? কখন থেকে ছাড়তে বলছি, ছাড়ছেন না, তাই বাধ্য হলাম এটা করতে। জান, তুমি তো জানো না, তোমার দেওয়া প্রতিটা ব্যথা হচ্ছে আমার কাছে এক একটা ভালোবাসার প্রতীক। অতীত। দোস্ত, একটা খবর আছে। কি খবর? আগে বল, আজ কলেজে আসলি না কেন? ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না, তাই আর কি। কি হয়েছে বল না। দোস্ত, সামনের 4 তারিখ আমাদের পিকনিক, 3 দিনের ট্রিপ খাগড়াছড়ি। ওয়াও, তাই? হ্যাঁ রে, আজ আমরা সবাই নোটিশ পেয়েছি। তুই কাল আয়, বাকি প্ল্যান কলেজে করব। ওকে দোস্ত, কাল আমি আসছি, এখন রাখি। আচ্ছা, বাই। তারপর ছোঁয়া তার মায়ের কাছে গেল। আম্মু আমাদের কলেজ থেকে পিকনিকে যাবে, খাগড়াছড়ি, 3 দিনের ট্রিপ। আমি কিন্তু যাব। কিন্তু মা। কোনো কিন্তু না আম্মু, আমি বড় হয়েছি, তুমিও বলো। প্লিজ আম্মু, না করো না প্লিজ। আচ্ছা মা, যা। থ্যাংক ইউ আম্মু। পাগলি একটা। হ্যালো ভাইয়া। হ্যাঁ বল, কেমন আছিস? আমি ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? ভালো। ভাইয়া, তোমার জন্য একটা খবর আছে। কি খবর রে? ভাইয়া, ছোঁয়া অপুরা সবাই পিকনিকে যাচ্ছে খাগড়াছড়ি। তাই নাকি? তাহলে তো আমি যাচ্ছি। তুমি কিভাবে যাবা? তুমি কি আমাদের কলেজে পড়ো নাকি? পড়ি না, ভর্তি হয়ে যাব। কিভাবে? এত কিছু তোকে বলতে হবে কেন? ছোট ছোটর মধ্যে থাক। বাহ, আমি খবর দিলাম আর এখন আমাকেই ছোট বলে ভাগিয়ে দিচ্ছ। সরি আমার বোনটা, তুই তো বুড়ি হয়ে গিয়েছিস, আমি ভুলেই গিয়েছিলাম। ভাইয়া, তোমার সাথে কথা নাই। পাগলিটা ছোটবেলার মতোই রয়ে গেল। পরের দিন। দোস্ত, তুই এসেছিস? চল, সবাই মাঠে ওয়েট করছে, প্ল্যানিং করতে হবে তো। আচ্ছা চল। শোন, আমরা সবাই কিন্তু একসাথে বসবো, বুঝলি? নয়তো মজা হবে না। আর শোন জিয়া, তুই তোর গিটারটা নিয়ে আসবি, বুঝলি? আচ্ছা দোস্ত, সব হবে। হ্যালো দোস্ত। হ্যাঁ বল, কেমন আছিস? ভালো না রে। কেন? তোর ভাবিকে কাছে পেয়েও কাছে পাচ্ছি না। মানে কি বলছিস? বিয়ে করলি কবে? আর ভাবিবে আসলো কোথা থেকে? সব বলবো, আগে বল, মেমোরিয়াল কলেজ তোর আঙ্কেলের না? হ্যাঁ, কেন? শোন, সামনে ওদের একটা পিকনিক আছে, তুই যে করে হোক আমাকে সেই পিকনিকে পাঠানোর চেষ্টা কর। আরে কেন, কি হয়েছে বলবি তো? শোন, ওই কলেজে তোর ভাবি আছে, আর আমি তোর ভাবিকে একা যেতে দেব না। আর কিচ্ছু জানতে চাইবি না, আমার যাওয়ার ব্যবস্থা কর। ওকে ওকে, ট্রাই করছি। থ্যাঙ্কস দোস্ত, রাখছি রে। উফ, কবে যে তুমি আমার বুকে থাকবে চান, সেদিন আমি বুক ভরে নিঃশ্বাস নেব তো। উফ, কবে যে তুমি আমার বুকে থাকবা জান, সেদিন আমি বুক ভরে নিঃশ্বাস নেব, তোমাকে আঁকড়ে ধরে। আম্মু দেখো তো, এই জামাটা নেব নাকি ওইটা? তো যেটা ভালো লাগে মা। উফ আম্মু দেখো, কাল সকালে বাস, আর আমার এখনো ঠিকমতো গোছানো হয়নি। দে, আমি সব গুছিয়ে দিচ্ছি। আপু, আমার জন্য কি আনবে? কি লাগবে আমার আপুটার? আমার জন্য খুব সুন্দর একটা ওড়না আনবে। আচ্ছা ঠিক আছে, আন। সোয়ার আম্মু ব্যাগ গুছিয়ে দিল। কাল সকালে বাস, তাই সোয়া খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে মিম এসেছে সোয়াকে নিতে। আম্মু আসি তাহলে। আচ্ছা মা, সাবধানে যাস। মিম্মা, ওকে একটু দেখো। আন্টি, চিন্তা করবেন না, আমরা সবাই সবসময় একসাথেই থাকবো। আচ্ছা আম্মু, তুমি চিন্তা করো না, আমি নিজের খেয়াল রাখবো। আপু, আমার জন্য আনবে কিন্তু। ওকে মাই সুইটার, আনবো। এখন আসি। আচ্ছা, বের হয়ে পড় মা। ছোঁয়া, মিম। তারপর ছোঁয়া আর মা বের হয়ে গেল। বাসে উঠতে যাবে তখনই ইয়েস স্যার।
কিন্তু পেছনে স্যার তো আমাদের সব বসে ফ্রেন্ডরা যাবে। তো ওখানে। ওটাতে সোয়া overload বাসে হয়ে উঠে সব গিয়েছে। সিট দেখলো, তারপর একটা মেয়েকে কিছু দেখলো। করার নেই, যে দেখো কেউ নিজের ইচ্ছায় সিট ছাড়বে কিনা, ছাড়লে বুঝতে পারো। আরে রোদেলা, ছোঁয়া আপু কেমন আছো? ভালো, তুই কেমন আছো? তুইও যাচ্ছ নাকি? আপু। রাদি, তুই একটা অন্য সিটে গিয়ে বস। দোস্ত প্লিজ। রোদেলা তার ফ্রেন্ডকে বলল। রোদেলার ফ্রেন্ড অন্য সিটে গেল। আপু বসো। অনেক ধন্যবাদ আপু। তারপর কি অবস্থা তোমার? ভালো আপু। তুমি এখন বাসায় আসো না? তেমন কোথাও যাওয়া হয় না। সোয়া আর রোদেলা কথা বলছে, এর মাঝেই বাসে আরেকজন উঠলো, যার দিকে সব মেয়েরা হা করে তাকিয়ে আছে। ছোঁয়া আপু তুমি বসো, আমি আমার ফ্রেন্ডের কাছে যেয়ে বসি। আচ্ছা যাও। সোয়া মিমকে খুঁজছে, মেয়েটা কোথায় গেল, আর এদিক ওদিক তাকাচ্ছে। হঠাৎ কেউ এসে সোয়ার পাশে বসলো। ভাই আপনি? আরে তুমি? হ্যাঁ, আমাদের পিকনিক, তাই আমি। কিন্তু আপনি কিভাবে? আসলে তোমাদের একটা ট্যুরিস্ট গাইড লাগতো, আর আমি খাগড়াছড়ি অনেকবার গিয়েছি। প্রিন্সিপাল আঙ্কেল আমার ফ্রেন্ডের চাচা, তাই ফ্রেন্ড আমাকে যেতে বললো, তাই যাচ্ছি। ও আচ্ছা, ভালোই হলো। কেন? এই যে পরিচিত একজন ট্যুরিস্ট গাইড পেলাম। তাই? এর মাঝেই সবাই গান ধরলো, একে একে সবাই গান গাইছে। রুদ্র চুপ করে সবার গান শুনছে। আরে ভাইয়া, আমরা সবাই গান করছি, আপনি চুপ করে বসে আছেন। আসলে কোনো আসলে না, এইসব চুপ। এখন ভাই আমাদের একটা গান শোনাবে। আসলে সবার জোরাজুরি আর অনুরোধে রুদ্র গান গাইতে শুরু করলো। টালমাটাল মনটা কিছু তোমায় বলতে চাই, বেসামাল ভাবনাগুলো তোমায় ছুতে চাই। আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। না লেখা চিঠিগুলো মন পাহারায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। চোখ বন্ধ করে গান গাইছিল রুদ্র। ছোঁয়ার কথা ভেবেই গানের প্রতিটি কথা সে অনুভব করছিল। আর রুদ্রের ঠোঁটে কোনায় ছিল একটা মিষ্টি হাসি। সবার হাততালির শব্দে চোখ খুলল রুদ্র। বাহ ভাইয়া, অনেক ভালো গান করেন আপনি। আমাদের ভাবি অনেক লাকি, হাজবেন্ড প্লাস গায়ক পাবে। আরে তেমন কিছু না, জাস্ট। ভাইয়া এত ভালো গান করতে পারেন, আপনাকে দেখে মনেই হয় না। তাহলে কি মনে হয় দেখে? জানি না। বলেই জানলা দিয়ে বাইরে তাকায় ছোঁয়া। বাতাসে বারবার ছোঁয়ার চুল এসে পড়ছে রুদ্রের মুখে। এক আলাদা অনুভূতি পাচ্ছে রুদ্র, মাতাল করা টাইপের অনুভূতি। হঠাৎ ছোঁয়া চুলগুলো রাবার ব্যান্ড দিয়ে বেঁধে ফেললো, আর রুদ্রের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। কারণ ছোঁয়ার চুলগুলো তো তাকে আলাদা একটা সুখ দিচ্ছিল, যে সুখের সন্ধান কখনো করেনি রুদ্র। কিন্তু ঠিকই সে সুখের ধরা আজকে তার কাছে এসেছে। কিন্তু ছোঁয়া এটা কি করলো? চুলগুলো বেঁধে ফেললো। ইচ্ছা করেছে ছোঁয়ার চুলগুলোকে আবার খুলে দিতে, কিন্তু তা তো সম্ভব না। মন খারাপ করে কথাগুলো ভাবতে ভাবতে ছোঁয়াকে দেখছে রুদ্র। রুদ্রের কাঁধে ঘুমিয়ে পড়ছে ছোঁয়া। কখন ঘুমিয়ে পড়লো সে নিজেও জানে না। ভাগ্য ভালো এই বাসে কোনো স্যার ম্যাম নেই, তাইলে যে কি হতো। আর রুদ্র ছোঁয়াকে দেখছে মন ভরে। চোখ খুলি ছোঁয়া দেখলো সে রুদ্রের কাঁধে শুয়েছিল। নিজেকে সামলাতে সামলাতে, ভাইয়া আসলে আমি যে কখন ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না, সরি ভাইয়া। আরে তাতে হয়েছে কি, এত দূরের পথ, ইটস ওকে। এই সবাই নাস্তা করে নাও, সামনে গাড়ি থামবে। বর্তমান ছোঁয়া ফ্রেশ হয়ে বের হলো। ছোঁয়া, আমার কোন শার্টটা পরি বলো তো? আমার কাছে কেন জানতে চাচ্ছেন? আমি কি জানি? তুমি না জানলে কে জানে জান? আমার বউ তুমি, তুমি আমার সব কিছু ঠিক করে দেবে। আমি কোন জামা পরবো, কোন জুতো পরবো, কোন আন্ডারওয়্যার পরবো, সব। আপনার মুখে কি কিছু আটকায় না? কেন কেন? বউয়ের সামনে বলতে আটকাবে কেন? বউ বউ করবেন না, অসহ্য লাগে। ওকে, জান জান করবো, ভালো লাগবে। বলেই চোখ টিপ মারলো। ডেভিল টাইপের হাসি দিয়ে রুদ্র বাথরুমে ঢুকলো। ফ্রেশ হয়ে বের হয়ে রুদ্র যা দেখলো তা দেখে জাস্ট অবাক হয়ে তাকিয়ে রইল। কারণ তার সামনে ছোঁয়া শাড়ি পরেছে। ঝুঁকে শাড়ি পরার চেষ্টা করছে কিন্তু পারছে না। আর ছোঁয়ার বুকের আঁচলটাও পরে গিয়েছে। রুদ্র দাঁড়িয়ে আছে। আর কত মাতাল করবে এই মেয়েটা আমাকে?
আর কতটা মাতাল করবে এই মেয়েটা আমাকে। আমি যতই চাইছি নিজেকে সামলাতে, তত আরও ওর কাছে যেতে বাধ্য হচ্ছি। সোয়া সেভাবেই চেষ্টা করছে কুচি ঠিক করার। হঠাৎ রুদ্র কাশি দিয়ে উঠল। রুদ্রের কাশির আওয়াজ পেয়ে সামনে তাকাতেই সোয়া দেখলো সামনে রুদ্র দাঁড়িয়ে আছে। সোয়া তাড়াহুড়া করে নিজেকে সামলাতে ব্যস্ত হয়ে পড়ল। সোয়া কোন রকম শাড়িটা চেপে ধরলো নিজের সাথে। আপনি? আমি, আমার রুম তাই আমি, আর বউটাও তো আমার, তাই না? প্লিজ আপনি রুম থেকে বের হয়ে যান। কেন? আমি শাড়িটা পরবো তাই। আমি কি তোমাকে ধরে রেখেছি? শাড়িটা পরে ফেলেই তো হয়। প্লিজ আপনি বের হয়ে যান, আমি আপনার সামনে বদলাতে পারবো না। আচ্ছা, তুমি শাড়ি পরো, আমি বাইরে যাচ্ছি। রুদ্র রুমের বাইরে দাঁড়িয়ে আছে। সোয়া শাড়ি পরা শেষ করে রুদ্রকে ডাক দিল। আমার শেষ হয়ে গিয়েছে, আপনি আসতে পারেন। রুমে ঢুকি রুদ্র দেখলো সোয়া শাড়ি পরা শেষ। হালকা সবুজ কালারের শাড়ি পরেছে সোয়া। রুদ্রের ইচ্ছে করেছে সোয়াকে শুয়ে দিতে, কিন্তু জানে সোয়া তাতে রেগে যাবে, তাই নিজেকে সামলে নিল। ছোঁয়া, বলুন। আজ সন্ধ্যায় একটা পার্টি আছে। কিসের? আমাদের দুজনের বিয়ের সবাইকে জানাতে হবে যে তুমি আমার বউ। এসবের কোনো দরকার নেই, কেননা কেন? আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। কিন্তু আমি তোমাকে বউ হিসেবে মেনে নিয়েছি আর ভালোবাসি। চুপ করুন। কিসের ভালোবাসা? খুনি ধোঁকাবাজ, আপনার মুখে ভালোবাসার কথা আমি শুনতে চাই না। রুদ্র ছোঁয়াকে আচমকা চেপে ধরে। আমাকে তোমার মানতেই হবে, আর একবার আমাকে অস্বীকার করার চেষ্টা করো না, কারণ রুদ্র তোমাকে কখনোই এই বুক থেকে আলাদা করবে না। সন্ধ্যায় পাড়ার থেকে মেয়েরা আসবে তোমাকে সাজাতে, চুপচাপ ভালো মেয়ের মতো সেজে থাকবে। আর হ্যাঁ, আজ ভালো মেয়ের মতো থাকলে কাল সকালে দোহাকে দেখতে পাবে। বলি ছোঁয়া বিছানায় ফেলে রুদ্র হন হন করে বেরিয়ে গেল। ছোঁয়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। নিজের অজান্তেই চোখ দিয়ে গড়িয়ে পড়ল দুপোটা অশ্রু। এই কি সেই হাসি মুখের রুদ্র যার জন্য একদিন ছোঁয়া তার অন্তরে আলাদা কিছু অনুভব করেছিল? নিজে নিজেকে প্রশ্ন করে ছোঁয়া। অতীত। সবাই বাস থেকে নামলো হালকা নাস্তা করার জন্য। অনেকটা পথ, তাই সবাই ক্লান্ত। ওয়াও, জায়গাটা কত সুন্দর। তোমার ভালো লাগে? অনেক ভালো লাগে। ইস, সারা জীবন যদি এমন জায়গায় থাকতে পারতাম। একটা কাজ করো, এখানকার কোনো ছেলেকে বিয়ে করে এখানেই থেকে যাও। বিয়ের কথা শুনে ছোঁয়ার মুখটা মলিন হয়ে গেল। কিছুক্ষণ চুপ থাকলো ছোঁয়া। আমি কখনো বিয়ে করব না ভাইয়া। কেন? সবাই এমন বলে, বাট একদিন না একদিন তো করতেই হয়। সবার জীবন আর আমার জীবন এক না ভাইয়া। আমার জীবনটা স্রোতের তালে ভাসমান, চাইলেই অনেক কিছু করতে পারি না। আনমনে হয়ে কথাগুলো বলে ছোঁয়া, পরক্ষণই স্বাভাবিক হয়ে যায়। স্বাভাবিক হয়ে ছোঁয়া বলে, ভাইয়া বাদ দিন তো, আসলে বিয়ে হলে আম্মু আর দোয়াকে ছেড়ে থাকতে হবে, তাই তো পারবো না, তাই আর কি। এটা হচ্ছে মেয়েদের বিশেষ একটা গুণ। সবার কথা জানি না, তবে আমি এমন করি, মনের কষ্টগুলো কাউকে বুঝতে দিতে চাই না। যদিও বা কখনো ভুলে প্রকাশ করি, আবার স্বাভাবিক হয়ে যাই। রুদ্র বেশ ভালোই বুঝতে পেরেছে যে তার জন্য ছোঁয়ার মনে কতটা ক্ষোভ জমে আছে আর কতটা ঘৃণা। তবু সে চায় ছোঁয়াকে চায়, তবু সে ছোঁয়াকে চায়, ছোঁয়ার ভালোবাসা চায়। কারণ ছোঁয়াকে দেখার পর সে ফিরে পেয়েছে বেঁচে থাকার মানে। মনে মনে এসব ভাবছে আর পলকহীন ভাবে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। ভাইয়া, এই যে ভাইয়া, কি হলো? ছোঁয়ার ডাকে ঘোর কাটলো রুদ্রর। না, কিছু না। তুমি তোমার মা আর বোনকে অনেক ভালোবাসো, বুঝতে পেরেছি। আচ্ছা ছোঁয়া, এমন কেউ যদি তোমার জীবনে আসে যে তোমায় বিয়ে করবে আর তোমার মা বোনের থেকেও তোমাকে আলাদা করবে না? ইউ মিন ঘর জামাই? ভালোই হবে, তাই না? ছোঁয়ার দুষ্টামি ভঙ্গিতে কথা বলা দেখে রুদ্র মুচকি হাসলো। ভাইয়া তাড়াতাড়ি খেয়ে নিন। ছোঁয়া বেশ ঝাল দিয়ে সিঙ্গারা খেতে যাচ্ছে। রুদ্র খাওয়ার জন্য সিঙ্গারা হাতে নিতেই, আরে কি করছেন ভাইয়া? কেন, কি করলাম? এটাতে খুব ঝাল, আর আপনি তো ঝাল খেতে পারেন না। তুমি কি করে জানলে? আপনার দেখি খুব ভালো মন। ওই দিন কফি শপে কি হয়েছিল? ও হ্যাঁ। এই মামা, এখানে ঝাল ছাড়া সিঙ্গারা দিন। রুদ্র অবাক হয়ে আছে। কত কিছু নোটিস করে মেয়েটা। অচেনা মানুষের জন্য এত কেয়ার, তবে চেনাদের জন্য কত হবে। আচ্ছা, ও যখন আমার আসল পরিচয় জানবে তখন কি এমন থাকবে? বর্তমান সারাদিন রুদ্র বাড়ি ফিরেনি। বাড়িতে অনেক লোকজন বাড়ি সাজাচ্ছে, আর দুটো মেয়ে সার্ভেন্ট বারবার এসে সোয়াকে খাওয়ার জন্য ডাকছে। বিকেলে পার্লার থেকে লোক আসলো সোয়াকে সাজাতে। সোয়া এক প্রকার বাধ্য হয়ে সাজতে বসলো, কারণ রুদ্র বলেছে আজ ভালো হয়ে থাকলে কাল দোহাকে দেখতে দেবে। আর কত নিচে নামবে রুদ্র।
নিজের কাজের জন্য একটা মাসুম বাচ্চাকে ব্যবহার করছে। এসব ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস ফেললো সোয়া। পার্লারের মেয়েরা ছোঁয়াকে সাজিয়ে সাজিয়ে যাচ্ছে, পুতুলের মতো বসে সোয়া সেজে যাচ্ছে, কারণ তার যে কিছু করার নেই। বাঁচছে নিজের জন্য, বাঁচছে না, বাঁচছে বোন আর মায়ের জন্য। না চাইতেই আয়নায় চোখ খুললো সোয়া, কিন্তু অনুভূতিহীন সে চাওয়া। এ বৌসা সে চায়নি রুদ্রের মতো কাউকে। আজ নিজের বাবার খুনের জন্য শাস্তি হচ্ছে, কথা মনে করতেই যেন হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে সোয়ার। আপনারা সবাই বাইরে যেতে পারেন। দরজার সামনে থেকে কারো এমন কথা শুনে তাকালো দরজার দিকে। দাঁড়িয়ে আছে রুদ্র। অবশ্য তাকে কেউ কোনো দিক থেকে কম লাগছে না। হোয়াইট শার্ট, ব্লু ব্লেজার আর হাতে ব্র্যান্ডের ঘড়ি, চুলে হালকা জেল। দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রুদ্র। রুদ্রের কথা মতো সবাই বাইরে চলে গেল। তখন এই মাটির পুতুলের মতো বসে আছে ছোঁয়া, আর চোখে জমে আছে বিন্দু বিন্দু জল। রুদ্র ছোঁয়ার কাছে যেই ছোঁয়াকে দাঁড় করিয়ে দেখতে লাগলো। ছোঁয়া নীল কালারের একটা লেহেঙ্গা পরেছে, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, হাত ভর্তি চুড়ি আর বউ সাজ, যেমনটা তাকে রুদ্র দেখতে চেয়েছিল। রুদ্র অপলক দেখে যাচ্ছে ছোঁয়াকে, আর ছোঁয়া নিজের দিকে তাকিয়ে আছে। রুদ্র ছোঁয়াকে পিছনে যে মাথার ঘোমটা ফেলে দিল, ঘাড়ের থেকে আলতো করে চুল সরিয়ে রুদ্রর আনা একটা ডায়মন্ডের হার ছোঁয়াকে পরিয়ে দিল। রুদ্রের এবার যেন নেশা নেশা লাগছে। ছোঁয়ার এত কাছে আসলে যেন তার নেশা ধরে যায়। রুদ্র ছোঁয়ার ঘাড়ে আলতো করে একটা চুমু দিল, তারপর ছোঁয়ার সামনে এসে ছোঁয়ার মুখ হাত দিয়ে উঁচু করে বলল, তুমি শুধুই আমার, আর আমারই থাকবে আজীবন। ছোঁয়ার চোখে বিন্দু বিন্দু জল। রুদ্র ছোঁয়ার মাথায় আবার সুন্দর ওড়না দিয়ে দিল, আর ছোঁয়ার হাত ধরে বলল, চলো। রুদ্র ছোঁয়াকে নিয়ে যাচ্ছে, আর বাধ্য মেয়ের মতো ছোঁয়াও যাচ্ছে। আজ কোনো বাধাই দিচ্ছে না, রাগও করছে না, কারণ সে যে রুদ্রকে চেনে, সে কতটা ভয়ানক তা ছোঁয়ার থেকে ভালো করে কেউ জানে না। ছোঁয়াকে নিয়ে রুদ্র বলতে লাগলো, আজকের সন্ধ্যাটা আমার জন্য খুব সুন্দর, কারণ আজ আমি আমার ভালোবাসার মানুষটিকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আর সে হলো আমার দেখা সেরা সুন্দরী, আমার বউ মেহেক ছোঁয়া খান, যাকে ঘিরে আমার সব স্বপ্ন। ছোঁয়া দাঁড়িয়ে, কারণ আজ তার জীবনের সাথে বদলে গিয়েছে তার পদবী। সবাই ছোঁয়ার সাথে পরিচিত হচ্ছে, আর রুদ্র হেসে হেসে পরিচয় করিয়ে দিয়েছে সবার সাথে। রুদ্রকে তার কিছু বন্ধু ডেকে নিয়ে গেল। জান, আমি একটু আসছি। ছোঁয়া দাঁড়িয়ে আছে। একটা ছেলে ছোঁয়াকে বলতে লাগলো, হাই ভাবি, আমি রুদ্রের বন্ধু অনিক। ভাবি, পুরোটা সময় আপনাকে লক্ষ্য করছিলাম, আপনি খুব মনমরা হয়ে আছেন, কোনো সমস্যা? না ভাইয়া, তেমন কিছু না। আসলে ভাবি, আমার একটা ছোট বোন আছে, আপনারই মতো বয়স। 1 বছর হলো বিয়ে হয়েছে, প্রায় হাজবেন্ডের সাথে উইমেন করে মুখ ফুলিয়ে রাখে। আমি জানি ভাবি, সংসার জীবনে এমন হবে, তা বলে মন খারাপ করে রাখবেন না। আপনি আমার বোনের মতো, জাস্ট ভাই হয়ে সাজেস্ট করলাম। অনেকের কথা শুনে সোয়া মুচকি হাসলো। সোয়ার কোনো ভাই নেই, আজ তার ভাই থাকলে হয়তো তাকে এভাবেই বোঝাতো। ভালো থাকবেন ভাবি, আমাকে ডাকছে, আসছি আমি, বলে আনিকে চলে গেল। আর এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল রুদ্র। সোয়া কারোর সাথে হেসে হেসে কথা বলছে, এটা দেখতেও রুদ্রের মাথা যেন আগুন ধরে গেল। রুদ্র রাগে টকবক করছে। অন্য বন্ধুদের সাথে যে অনবরত ড্রিঙ্ক করেই যাচ্ছে রুদ্র। অনেক ড্রিঙ্ক করে চেঁচিয়ে বলল রুদ্র, দ্য পার্টি ইজ ওভার, সবাই যেতে পারেন। রুদ্রের কথা শুনে কিছুক্ষণের মাঝে চলে গেল সবাই। সোয়া রুদ্র দাঁড়িয়ে আছে। রুদ্র যে সোয়ার হাত ধরলো। আমার সাথে সাথে সবার সাথে বেশ হেসে কথাই বলো, তাই না? চলো আজকে, বলেই ছোয়াকে টানতে টানতে রুমে নিয়ে যাচ্ছে রুদ্র। কখনোই না, এমনটা আমি কখনোই হতে দিব না। হবে হবে, আর কয়েকদিন পর থেকে তুমি নিজে এসে আমার কাছে বলবে যে তুমি আমার সাথে আজীবন থাকতে চাও। আমাকে উঠতে দিন। না, এখন কোথাও যাবে না। এ কি, আপনি জামা কাপড় বদলাননি, ফ্রেশ হননি, আর আপনি এই ধুলাবালি নিয়ে আমার সাথে শুয়ে আছেন কেন? বাহ, খুব ভালো। বাসায় এসে দেখি ম্যাডাম বাগানে ঘুমাচ্ছে, ভাবলাম বিছানায় শুয়ে দেই। কোলে করে বিছানায় শুয়ে দিতেই নিজে আমার শার্ট খামচে ধরলে, তারপর উপায় না পেয়ে আমিও পাশে শুয়ে পড়লাম, আর এখন আমারই দোষ হচ্ছে। ইস ছোঁয়া, ঘুমালে কি তোর কিছুই খেয়াল থাকে না? নিজেকে সামলে বলল ছোঁয়া। তো আপনার বোঝা উচিত ছিল যে ঘুম অবস্থায় এত কিছু খেয়াল থাকে না। হয়েছে জানি, দোষ আমারই দেবে তুমি, তাই আর কিচ্ছু বললাম না। এখন যাই, ফ্রেশ হয়ে আসি, নয়তো তুমি রুমেই থাকতে দেবে না। বলেই রুদ্র ফ্রেশ হতে ঢুকলো। উফ, নিজের কপালে নিজেই চাপড়াতে ইচ্ছে করছে। কেন যে ঘুমাতে গেলাম, বারবার এই লোকটার কথা পেছে ফেলে দেয় আমাকে। মনে মনে এসব ভাবছে ছোঁয়া। রুদ্র ফ্রেশ হয়ে দেখলো বালিশের উপর এক হাত আর এক হাত গালে রেখে কি যেন ভাবছে ছোঁয়া।
কি ভাবছো জান? আমাকে মারার প্ল্যান করছো বুঝি? আমি কি খুনি যে আপনাকে মারার প্ল্যান করব? বাহ, আমার বউটা দেখি খুব ভালো উত্তর দিতে পারে, কিন্তু উত্তরটা ভুল, কারণ আমার কাছে তুমি খুনি। কিভাবে? রুদ্র বিছানার উপর হাত রেখে সোয়ার খুব কাছে এসে উবু হয়ে বলতে লাগলো, এই যে তোমার ভালোবাসা আমাকে খুন করে দিচ্ছে। তোমার দেয়া কষ্ট আমার বুকে রক্তক্ষরণ করেছে। এ দোষে কি আমি তোমাকে দোষী করতে পারি না? যদি মন কষ্ট দেওয়ার কোনো শাস্তি থাকতো, তবে তুমি প্রথম সারির অপরাধী। কারণ তোমার প্রেমে আজ আমি মত্ত, আমি মাতাল, আমি নেশাক্ত। ছোঁয়া এক পলক তাকিয়ে আছে রুদ্রের দিকে। মনে হচ্ছে রুদ্রকে কেউ চোখের পাতা না নাড়ানোর জন্য বাধ্য করছে। পলক পড়লেই হয়তো রুদ্রের জন্য খুব বড় ক্ষতি হতে পারে। আর একই ক্ষতির সম্মুখীন হতে পারে ছোঁয়াও, কারণ ছোঁয়াও পলকহীনভাবে তাকিয়ে আছে রুদ্রের দিকে। এভাবে তাকিয়ে কি দেখছো? রুদ্রের কথা থতমত খেয়ে গেল ছোঁয়া। কই আমি তাকিয়ে আছি? আপনিই তো তাকিয়ে আছেন। হ্যাঁ, আমার তাকানোর কারণ আছে, কারণ আমি তো তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো না। তাহলে তাহলে কেন তুমি তাকিয়েছিলে? ও, আরও একটা কারণ আছে তোমার তাকানোর। কি কারণ? তুমি আমাকে হয়তো আবার খুন করতে যাচ্ছ। দেখেছো, একটু আগে তুমি বলেছিলে যে তুমি খুনি না, আর এখনই আমাকে খুন করার চেষ্টায় তুমি মেধে উঠেছো। চোখ দিয়ে আবার কেউ খুন হয় নাকি? হয় হয়, তুমিও একদিন হবে, তবে সেদিন তুমি নিজে থেকে ধরা দেবে খুন হওয়ার জন্য। বলি রুদ্র আয়নার সামনে যে চুল আঁচড়াতে লাগলো। ছোঁয়া এক মনে ভেবে যাচ্ছে রুদ্রের বলা কথাগুলো। লোকটার মনে হয় মাথায় সমস্যা আছে, নয়তো এসব আবল তাবল কেন বলবে? হঠাৎ ছোঁয়া চিৎকার করে রুদ্রকে জড়িয়ে ধরলো। রুদ্র অপ্রস্তুতভাবে বোঝার চেষ্টা করলো কি হয়েছে। এ কি হলো ছোঁয়া, কি হলো? তে 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 আরে তোতলাচ্ছ কেন? কি? তেলাপোকা কোথায়? খাটে। বাহ, তেলাপোকাটাকে ধন্যবাদ দেওয়া উচিত। ধন্য তুমি তেলাপোকা, তোমারই জন্য আমার বউ আজ নিজে থেকে আমাকে জড়িয়ে ধরলো। রুদ্রের কোথায় ছোঁয়া আসলে আমি অনেক ভয় পাই তেলাপোকাকে। তাই নাকি জান? কিন্তু আজ থেকে আমি তেলাপোকাকে অনেক ভালোবাসি। প্রশ্নসুলভ দৃষ্টিতে তাকালো ছোঁয়া। কারণ তেলাপোকার জন্য আমার বউটা আমাকে জড়িয়ে ধরলো। ছোঁয়া রুদ্রকে জোরে ধাক্কা দিল। আমি ভয় পেয়েছি আর উনি আছে ওনার অন্য কিছু নিয়ে। ও, তুমি ভয় পেয়েছো? আসলে তোমাকে জড়িয়ে ধরার খুশিতে ভুলেই গিয়েছিলাম। ওটাকে তাড়িয়ে দিন প্লিজ। আচ্ছা, একটা শর্ত আছে। কি? আমি তেলাপোকাটাকে একটা কিছুতে বন্দি করে রাখবো। কেন? আরে আগে আমার পুরো কথাটা তো শোনো। ওকে বলুন। তারপর তুমি আমার সাথে ছাদে যাবে। না, আমি যাব না। ওকে, তাহলে আমি ওই বন্দি তেলাপোকাটাকে তোমার গায়ে ছেড়ে দেবো। এ হ্যাঁ না বউ, বলো হ্যাঁ। মানে তুমি তো ছাদে যাবে, তাই না? না যেয়ে কি উপায় আছে? নয়তো তো তেলাপোকা ছেড়ে দিবেন। এই তো লাইনে এসছো। তারপর রুদ্র একটা কাচের পটে তেলাপোকাটি ভরে রাখলো আর মুচকি মুচকি হাসতে ছোঁয়ার কাছে আসলো। এখন যাওয়া যাক। ছোঁয়া একবার তেলাপোকার দিকে তাকাচ্ছে আর একবার রুদ্রের দিকে। তেলাপোকা গায়ে জড়ানোর চেয়ে রুদ্রের সাথে যাওয়াটা ছোঁয়ার বেশি গ্রহণযোগ্য বলে মনে হলো। তাই ছোঁয়া রুদ্রের পিছনে হাঁটা শুরু করলো। আকাশে আর চাঁদ নেই, মেঘে ঢাকা গিয়েছে। যেমন ছোঁয়ার জীবনটাও কোনো এক কারণে কালো মেঘে ছেয়ে গিয়েছে। হয়তো আকাশের মেঘ কেটে যাবে, তবে ছোঁয়ার জীবনের মেঘ কাটার কোনো সম্ভাবনাই দেখছে না ছোঁয়া। ছোঁয়া, বলো তো ছোঁয়া, কতদিন হয়েছে আমাদের বিয়ে হয়েছে, তাই না? এতক্ষণ ছোঁয়ার চোখে ছিল আকুলতা, তবে এখন রুদ্রের কথায় যেন কপালে হালকা ভাঁজ পড়ল ছোঁয়ার। সব মনে পড়ছে, কিছু ভুলিনি আর ভুলবও না। ছোঁয়া, তুমি আজ যা ভুলতে চাইছো না, একদিন তুমি বুঝবে তোমার বোঝায় অনেক ভুল ছিল, আর সেদিন তুমি নিজের ভুল বোঝাগুলো ভুলতে চাইবে। ছোঁয়া এক মনে তাকিয়ে আছে। ছোঁয়া, আমাদের কি কখনো বাসর হবে চাঁদের আলো গায়ে মেখে? তাচ্ছিল্যের হাসি হাসলো ছোঁয়া। কেন, বাসর তো আপনি করেছেন, তবে তা ছিল একলা বাসর। আমি তেমন করতে চাইনি ছোঁয়া, তুমি আমাকে বাধ্য করেছো বারবার। ছোঁয়া আবারও এক মনে আকাশ দেখায় ব্যস্ত, ইচ্ছে করছে না কথা বলতে। রুদ্র ছোঁয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আস্তে আস্তে ছোঁয়ার পিছনে গিয়ে ঘাড় থেকে চুল সরিয়ে ফিসফিসিয়ে ছোঁয়ার কানে বলল, ওই মেঘময়ী আকাশকে এত দেখার কি আছে? আমার কিন্তু ওই আকাশটাকে খুব হিংসে হচ্ছে। আমাকে পাগল করে এখন আকাশের দিকে তাকিয়ে থাকা হচ্ছে। কি করছেন রুদ্র? মেঘ বাসর করছি, মনে খুব ইচ্ছে জাগলো মেঘ বাসর করার। দেখো, চাঁদও দেখছে না আমাদের, চাঁদের আলোতে ধরা পড়ার ভয় নেই আমাদের। মেঘ আমাদের সুযোগ করে দিচ্ছে মেঘ বাসর করার।
রুদ্রের প্রতিটা ছোঁয়ায় আজ যেন পাগল হতে যাচ্ছে, কিন্তু কোনো এক অজানা দিতে তাকে বারবার আটকে দিচ্ছে। হঠাৎ ঝুমঝুম বৃষ্টি শুরু হলো। ছোঁয়া, ভালোবাসার মতো এই অজানা অনুভূতিতে তুমি আমাকে ডুবিয়ে দিয়েছো। এখন চাইলেও আমাকে যে দূরে সরাতে পারবে না তুমি। সেই ক্ষমতা নেই তোমার। আর তোমাকে সব অধিকার দিয়েছি, কিন্তু আমার থেকে আলাদা হওয়ার অধিকার আমি দেইনি ছোঁয়া। রুদ্র, তাল সামলে। কি হলো ছোঁয়া? আপনার সাহস কি করে হয় আমার কাছে আসার? মানে আজ তো কাছে আসতে তুমি কোনো বাধা দিচ্ছিলে না ছোঁয়া, হঠাৎ কি হলো তোমার? আসলে আমি ভুলে গিয়েছিলাম আপনি কে। আপনাকে আমার চেনা রুদ্র ভাবছিলাম, যাকে আমি কি ছোঁয়া? কিছু না। আপনি আমার বাবার খুনি, আর একটা খুনির সাথে সুখে সংসার করা আমার পক্ষে সম্ভব না। আপনাকে দেখে আমার বাবার রক্তে মাখা মুখটা ভেসে ওঠে। প্লিজ আপনি চলে যান, আপনাকে আমার দেখতে ইচ্ছে করে না। চলে যান আপনি। তোমাদের এই ভুল বোঝার জন্য আমি আমার জীবনে 7টা বছর কি যে যন্ত্রণা ভোগ করেছি আমি নিজে জানি। পরিবার থাকা সত্ত্বেও আমি অনাথের মতো থেকেছি। আজ যখন তোমাকে নিয়ে একটা নতুন জীবন শুরু করতে চাই, তুমি আমাকে এভাবে কষ্ট দিচ্ছ। ছোঁয়া, খুব তাড়াতাড়ি তোমার ভুল ভাঙবে। সেদিন তুমি আমার কাছে ছুটে আসবে। আমার একটু ভালোবাসার স্পর্শ পাওয়ার জন্য তুমি তেমনভাবেই ব্যাকুল হয়ে থাকবে যেমন আমি এখন হয়ে থাকি। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে রুদ্র। ছোঁয়ার দেয়া প্রতিটি কষ্ট যেন বুকের খুব গভীরে যেয়ে লেগেছে। আকাশের দিকে তাকিয়ে আছে রুদ্র। আজ অনেকদিন পর ধোঁয়া জাতীয় কিছু নিতে ইচ্ছে করছে। রুদ্র ভাবছে যে বুকের মাঝে ছোঁয়া থাকে, সেখানে কোনো ধোঁয়া সে কীভাবে প্রবেশ করাবে। ভাবনাগুলো রুদ্রকে গিলে খাচ্ছে। চোখ বুজে ভাবছে আগের দিনগুলোর কথা। ছোঁয়া তখন খুব ছোট। একবার রুদ্রদের বাড়িতে বেড়াতে যেয়ে ছোঁয়া দুষ্টামি করতে করতে পড়ে গিয়েছিল। রুদ্র বাগানে যেয়ে দেখলো ছোট্ট একটা বাচ্চা মেয়ে বসে বসে কাঁদছে। রুদ্র মেয়েটার কাছে যেয়ে জানতে চাইলো কি হয়েছে। এই মেয়ে, কি হয়েছে তোমার? ভাইয়া। বাচ্চা মেয়েটার কাঁদো কাঁদো মুখটা রুদ্রের কাছে সেদিন খুব মায়াময় লেগেছিল। রুদ্র তাকে ধরে নিয়ে পায়ে মলম লাগিয়ে দিল। তারপর বাসার ভিতরে যেই জানতে পারলো মেয়েটা তার বাবার বন্ধুর মেয়ে। তারপর ছোঁয়ার সাথে তার দেখা হয়নি, কারণ ছোঁয়া তার নানু বাড়িতে থাকতো। তারপর ছোঁয়ার সাথে একেবারে বিয়ে। হয়তো তখন মেয়েটার কাছ থেকে জানলে তখনই রুদ্র ছোঁয়ার প্রেমে পড়ে যেত। কিন্তু অতটুকু বয়সে অনেক কিছু বোঝার ক্ষমতা রুদ্রের ছিল না। বুঝলে আজ গল্পটা অন্যরকম হতো। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস নিল রুদ্র। আজ শুধু আকাশে মেঘ জমেনি, রুদ্রের মনেও জমেছে ঘন কালো মেঘ। প্রায় অনেকক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে রুদ্র আস্তে আস্তে নিজেকে শান্ত করে আবার রুমে ফিরে এলো। বিছানায় বেশ গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়েছে ছোঁয়া। কিন্তু এই ভেজা শাড়ি নিয়ে ঘুমালে তো জ্বর আসবে। এসব ভাবতে ভাবতে রুদ্র একটা ড্রেস নিয়ে এলো ছোঁয়ার জন্য। নিজেই বদলে দিল ছোঁয়ার ড্রেস। ছোঁয়ার ড্রেস বদলে দেওয়ার জন্য রুদ্র একটা দুষ্টামি হাসি হাসছিল, কারণ ছোঁয়া যদি জেগে থাকতো এতক্ষণে ছোঁয়ার হাতে বলি হয়ে যেত রুদ্র। ছোঁয়ার ড্রেস বদলে ছোঁয়াকে আলতো করে শুয়ে দিল। রাত 3টায় রুদ্রের ভয়টা সত্য হলো। রুদ্র টের পেল ছোঁয়ার শরীরে চরম আকারে গরম হয়ে উঠছে। তার মানে ছোঁয়ার গায়ে জ্বর এসেছে। এত রাতে রুদ্র কি করবে বুঝতে পারছে না, তাই উঠে নিজে জলপট্টি দিতে লাগলো। টানা 2 ঘন্টা জলপট্টি দেওয়ার জোরে কিছুটা জ্বর কমে এলো। এই, তুমি কি আমাকে একটু ভালোবাসো না? অনেক অনেক ভালোবাসি জান তোমাকে। সকালে রোদের আলোয় গায়ে পড়তে ছোঁয়ার জ্ঞান ফিরল। মাথাটা খুব ঝিমঝিম করছে। কাল বৃষ্টি হয়ে চারদিকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব, ভালোই লাগছে ছোঁয়ার। হঠাৎ ছোঁয়া নিজের দিকে তাকাতে হা হয়ে আছে। এ কি, আমার ড্রেস? তার মানে রুদ্র আবার এই শুনেছেন? কি হয়েছে? ঘুমাতে দাও। সারা রাত তো ঘুমাতে দাওনি। আমি দেইনি, আমার তো কিছুই মনে ছিল না। যান, তুমি তো ইচ্ছে করে করনি, বৃষ্টিতে ভিজে গিয়েছিলে, তাই হয়ে গিয়েছে। এতে তোমার দোষ নেই। আমি এটা কিভাবে করলাম? ছি বলার কি আছে? বললাম তো তোমার জ্ঞান ছিল না। ছি, আপনি আবার বলছেন? এবার রুদ্র লাফ দিয়ে উঠে বসলো। ছি বলার কি আছে? জান, তোমার জ্বর এসছে, এতে আবার তোমাকে ডেকে মনে করানোর কি আছে? তখন তোমার জ্ঞান ছিল না, আমি ডাকলেও তুমি কোনো সাড়া দিতে না। যাক, রুদ্র মনে হয় আমার কথা কিছু বোঝেনি। বোঝানো যাবে না। ইস, কি লজ্জা। ও বুঝতে পারলে মুখ দেখাতে পারবো না। সারা রাত ঘুমোতে দাওনি, এখনো কি দেবা না? ওকে, আপনি ঘুমান, আমি ফ্রেশ হব। জান, কাল রাতে এত সেবা করলাম, কিছু টিপস তো আবার পাও না, তাই না? মানে
কি বলতে চান? আর আমাকে ফেলে দিলেন কেন? আমি ফ্রেশ হবো, ছাড়ুন। ছাড়বো, আগে দাও। পারবো না, ছাড়ুন। কি বললা, পারবা না? ওকে, ওই তেলাপোকাটার পথটা যেন কোথায় রাখলাম। হ্যালো হ্যাঁ বলো। স্যার, আমরা কিছু গোয়েন্দা টিমকে রেডি করে ফেলেছিলাম আপনার কাজটা করার জন্য। এই কয়েকদিনের ভেতরেই আপনার কাজটা হয়ে যাবে। ওকে, যত তাড়াতাড়ি পারো কাজটা করে ফেলো। আচ্ছা স্যার। একটু একটু করে ছোঁয়ার মনোভাব দেখে রুদ্র শান্তিতে বুক ভরে নিঃশ্বাস নিল, এই ভেবে যে খুব তাড়াতাড়ি ছোঁয়ার ভুলগুলো ভাঙতে চলেছে। ছোঁয়া ফ্রেশ হয়ে এসে দেখে রুদ্র দুহাত ছেড়িয়ে বিছানায় শুয়ে আছে। আপনি শুয়ে আছেন? ফ্রেশ হয়ে নিন। মাথা তুলে তাকাতেই রুদ্র যেন হা হওয়ার অবস্থা। কালো একটা শাড়িতে ছোঁয়াকে খুব দারুণ লাগছে। ওগো আমার প্রিয়দর্শিনী, তোমার অদৃশ্য তীরটা দিয়ে আমাকে আর কত ঘায়েল করবে? আপনি কি সকাল সকাল আবার মদ-টদ খেয়েছেন? এই মেয়েটা কি এত গভীর? একটা কথা বললাম, অন্য কোনো মেয়ে হলে আমার প্রেমে পড়ে এতক্ষণ নাচানাচি শুরু করতো। আর এই মেয়ের মনে হয় সকাল সকাল আমি মদ খেয়ে মাতলামো করছি। হ্যাঁ, বাহ, তাকে তো বেশ লাগছে। কিন্তু আমার পিঠে তো কোনো তীর নেই, যার কথা রুদ্র বলল। ওহ, রুদ্র তো বলল অদৃশ্য তীর। মনে হয় রুদ্র একাই দেখেছে। তুমি যা ভাবছো তার উত্তর তুমি এখনই পাবে না। কেন কেন পাবো না? আপনার থেকে আমার চোখের পাওয়ার অনেক ভালো। তাই তো বললাম, এখন তোমার উত্তর তুমি পাবে না। চোখের পাওয়ার বেশি থাকলেই এই উত্তরটা তুমি পাবে না। কিন্তু কেন? কারণ তুমি এখনো গভীর প্রেমে তলিয়ে যাওনি। যেদিন আমার প্রেমে নিজেকে বিলিয়ে দিতে চাইবে, সেদিন সব উত্তর পাবে। দেখছেন, আমি বলছি না? কি বলছো? আপনি মনে হয় মদ খেয়েছেন, তাই নেশা হয়ে গিয়েছে আর ভুলভাল বলছে। আমি মদ খেয়েছি, নেশাও হয়েছে। ভুল ভালো বলছি। একদিন তুমিও এই মদ খাবে, তোমারও নেশা হবে, তুমিও অনেক ভুল ভাল বলবে, মনে রেখো। এ এ নয় হ্যাঁ, আমি ফ্রেশ হতে যাচ্ছি, বের হব। আমার সামনে এই কালো শাড়িটা পরে আসবে না। আমি চাই না যতদিন না তুমি আমাকে আমার কাছে বিলিয়ে দাও, ততদিন জোর করে আবার কিছু করতে। ছোঁয়া তো মহা খুশি, আজ বোনটাকে দেখবে, মন ভরে আদর করবে। 12টার দিকে দোহাকে নিয়ে আসা হলো। সারাদিন ছোঁয়া দোহার সাথে অনেক মজায় সময় কাটালো। রাত 10টার দিকে রুদ্র বাসায় ফিরল, কিন্তু আজ আর ছোঁয়াকে ডাকলো না। নিজেই ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়ল। আর এদিকে ছোঁয়া দোহাকে ঘুম পাড়িয়ে দেখতে আসলো রুদ্র ঘুমিয়ে পড়ছে কিনা। ছোঁয়া এসে দেখলো রুদ্র ঘুমায়নি, বিছানায় শুয়ে এপর ওপর করে তাকিয়ে আছে আর কিছু একটা নিয়ে খুব গভীরে ভাবছে। ছোঁয়া গুটি গুটি পায়ে রুদ্রের কাছে আসলো। আপনাকে অনেক ধন্যবাদ। ছোঁয়ার কথা শুনে রুদ্র ছোঁয়ার দিকে তাকাতেই দেখলো ছোঁয়া সকালের শাড়িটা বদলে ফেলেছে। বাবু, আমার আর কোনো কথা শুনো না, কিন্তু শাড়ি বদলানোর কথাটা শুনে নিয়েছো, যাক ভালো লাগলো দেখে। ছোঁয়া কিছু বলল না, আস্তে আস্তে করে বলল, খাবেন না? রুদ্র এবার একটা হাসি দিল, কিন্তু সেই হাসিতে ভালো লাগার কোনো আঁচ পেল না ছোঁয়া। দয়া করছো তাই না? করু না, তোমার বোনকে আজ তোমার কাছে ফিরিয়ে দিলাম বলে। কই, এই দয়াটা তো এই কয়দিন হয়নি, তবে আজ কেন ছোঁয়া? সবাই স্বার্থপর, সবাই। রুদ্রের কথাগুলো ছোঁয়ার খুব গভীরে কোথাও আঘাত করেছে, যা টের পাচ্ছে ছোঁয়া। এর আগে রুদ্র তার সাথে এমনভাবে কথা বলেনি কখনো। রুদ্রকে তো ছোঁয়া ভালোবাসে না, তবে কেন রুদ্রের কথা এত কষ্ট হচ্ছে বুঝতেই পারছে না ছোঁয়া। ছোঁয়া কিছু না বলেই চলে যাচ্ছিল, ঠিক তখন রুদ্র ছোঁয়াকে ডেকে বলল, ছোঁয়া, পরশু তোমাকে একটা গিফট দিব, তুমি রেডি থেকো। ছোঁয়ার আর জানতে ইচ্ছে করছে না কি গিফট। অন্য সময় হলে এতক্ষণে ছোঁয়াকে অনেক প্রশ্ন করে ফেলতো, কিন্তু আজ তা করছে না। ছোঁয়া যে অন্য রুমে ঘুমাতে যাচ্ছে সে ব্যাপারটা রুদ্র খেয়াল করেও কিছু বলল না। আচ্ছা, রুদ্র হয়েছেটা কি?